এপিসোডের প্রথমেই আমরা হিয়নকে দেখি। হিয়ন তো সোয়াকে বাঁচিয়ে নেয়, আর এতে করে সোয়া তো ব্লাশ করতে থাকে। ওরা দুজন অনেক কাছে চলে আসাতে সে তো অনেক বেশি লজ্জা পেয়ে যায়। আর এখানে হিয়ন তো স্মাইল করতে থাকে, কেননা ও ওর ছোটবেলার বন্ধুকে খুঁজে পেয়েছে। আর এদিকে ওর অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। এরপর আমরা দেখি হিয়ন তো বাড়িতে ফিরে আসে, আর তারপর ও তো ওর ছোটবেলার ছবিগুলো দেখতে থাকে, যেখানে সোয়াকে দেখে ওর সব ছোটবেলার কথাগুলো মনে হয়ে যায়। আর তারপর ওর তো হুট করে একটা কথা মনে পড়ে যায়, কেননা সোয়া ওকে শত্রু বলেছিল। সোয়া ওকে কেন শত্রু বলেছিল ও তো বারবার এটাই ভাবতে থাকে। এরপর আমরা দেখি পরদিন ও তো স্কুলে আসে। সেখানে আসার পরে ও দেখতে পায় সোয়া তো কাজ করছিল, আর খুব এনজয় করে ও কাজ করছিল। পার্মানেন্ট হওয়ার জন্য বেচারি অনেক কষ্টই করে যাচ্ছিল, যেটা দেখে ও তো হাসতে থাকে। আর তারপর সোয়াকে নিজের কাছে ডাকতে থাকে। সোয়া ওর কাছে গেলে হিয়ন তো ওর প্রশংসা করে, বলে তুমি সবসময় অনেক প্রিটি আর সব কাজে খুব এক্সপার্ট। এইরকম প্রশংসা শুনে ওর তো মনে লাড্ডু ফুটতে থাকে। কিছুক্ষণ পরে ওদের ওখানে একটা ভোটিং শুরু হয়, কেননা ম্যাগাজিনে কাকে সিলেক্ট করা হবে এটা নিয়ে টিচাররা অনেক সমালোচনা করছিল। আর তারপর ওরা তো সবাই মিলে একটা ভোটিং করে। এখানে আমরা দেখি সোয়া তো বারবার শুধু হিয়নকেই সাপোর্ট করে যাচ্ছিল। এরপর সবাই মিলে তো ভোট করে, আর ফাইনালি রেজাল্টটাও চলে আসে। আর এখানে তো সিলেক্ট হয়ে যায় হিয়ন। আর তারপর আমরা দেখি এই খবরটা যখন সে জানতে পারে ও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এটা যেন ও বিশ্বাস করতে পারছিল না ও এখানে সাকসেস হয়ে গিয়েছে। ও তো লাফাতে শুরু করে দেয়, কেননা এখানে ফটো আসাটা ওর খুবই জরুরি ছিল। ও তো ওর বোনকে গিয়েও এই ঘটনাটা বলে, আর তারপর বোনকে তো সরি বলে আমি কখনোই তোমাদের মাঝে আর আসার চেষ্টা করব না। তখন আনা বলে ইয়োনা মেয়েটা খারাপ নয়, আসলে ও অনেক একা, ওকে সাপোর্ট করার মতো তেমন কেউই নেই, আর তার জন্য আমি সবসময় ওর কাছে থাকাটা পছন্দ করি। আমি জানি ও একটা সময় এটা বুঝতে পারবে। এরপর আমরা দেখি যে সোয়া তো ওদের টিমে সবসময় আসা যাওয়া করতো আর ওদেরকে হেল্প করতো। আর ওকে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য ওর সাথে সাথে সব সময়ই হিয়ন যেত। হিয়নের মনে বারবার একটাই প্রশ্ন জাগছিল যে কেন ওকে শত্রু বললো, ও কি করেছে যার জন্য ওকে শত্রু বলেছে। এরপর আমরা দেখি সোয়া তো ওকে ফোন করে, তখন তো ও অ্যাটিটিউড নেওয়ার চেষ্টা করলেও এটা ও সফল হতে পারে না। ও তো সোয়ার সামনে গলেই যায়। এরপর আমরা দেখি সোয়া তো মায়ং এর সেক্রেটারির কাছে যায়, আর সেখান থেকে ও একটা ইম্পর্টেন্ট বই নিয়ে নেয়, যেখানে ওই পিয়ানোটা কিভাবে বাজাতে হবে ওই সমস্ত কিছুই লেখা ছিল। ওরা দুজন এই বইটা খুব ভালো করে ঘাটাঘাটি করতে শুরু করে, আর তারপর ওরা অন্য একটা জায়গায় পিয়ানো বাজাতে শুরু করে। এখানে আমরা দেখি হিয়ন্ত ওকে সেলফ ডিফেন্স শেখানোর জন্য কয়েকটা মার শিখিয়ে দেয়, কিন্তু ও যখন এগুলো শেখাতে যায় তখন ও তো অনেক বেশি লজ্জায় পড়ে যায়, কেননা ওরা দুজনই অনেক বেশি কাছে চলে এসেছিল। এতে করে হিয়ন অনেক লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়, নিজের ফেসটাও লুকিয়ে রাখে যাতে করে ওর ফেসটা না দেখতে পায়। এরপর বেচারা তো পানির মধ্যেও বসে থাকে লজ্জাতে। পরদিন ওদের স্কুলের অনুষ্ঠানটি শুরু হয়ে যায়। সেখানে তো ওদের অন্যান্য সদস্যরা ওখানে ওয়েটার সেজে চলে যায়, আর বাইরে তো ওদের লিডার আর সাথে মায়ে থাকে। আর এরপরে আমরা দেখি সেখানে তো ওরা শুধু খাবারই খাচ্ছিল, যেটা দেখে টিম লিডার তো অনেক বেশি রেগে যায় আর বলে যার যার কাজ করো। সেখানে তো আমরা দেখি হিয়না অনেক হ্যান্ডসাম হয়ে চলে এসেছে, আর তার কিছুক্ষণ পর সেখানে তো সোয়াও চলে আসে। সোয়াকে দেখতে অনেক বেশি কিউট দেখাচ্ছিল, ও তো শুধু সোয়ার দিকে গিয়েছিল। তারপর আমরা দেখি ওখানে ওরা একটা প্ল্যান করে। কিছুক্ষণ পর আমরা দেখি ওখানে সবকিছু অ্যানাউন্সও হয়ে যায়, আর আস্তে আস্তে অনুষ্ঠানটাও শুরু হয়ে যায়। সেখানে সবাই অনেক মজা করতে থাকে। হিয়ন তো ওর গলায় একটা লকেট পরিয়ে দেয় আর বলে এটা খুবই ইম্পর্টেন্ট, এটার সাথে ক্যামেরা লাগানো আছে। কিন্তু সোয়ার তো এখানে হার্টবিট বেড়ে যায়, আর তারপরে আমরা দেখি অনুষ্ঠানটা শুরু হয়ে যায়। এদিকে মিস মায়ং তো প্যারেন্টস মিটিং করতে শুরু করে দেয়, আর তারপর সেখানে হুট করে কারেন্ট চলে যায়। এদিকে আমরা দেখি হিয়ন তো এই সুযোগ বুঝে ওখানে তাড়াতাড়ি ওই রুমের কাছে যাওয়ার চেষ্টা করে, আর ওর সাথে তো ইউরাও থাকে। কিন্তু হুট করে আবারও কারেন্ট চলে আসে।
এটা আসলে করে মায়ঙের সেক্রেটারি। সে তাড়াতাড়ি লাইট অন করে দেয় আর ওদের প্ল্যানটাতেও ক্যান্সেল হয়ে যায়। এরপর আমরা দেখি ওরা ওদের প্ল্যান বি কাজ করে। ওখানে তো আমরা দেখি যে হান চলে যায় আর গিয়ে ওখানে সিনক্রেট করার চেষ্টা করে, কিন্তু ও তো প্রায় ধরা খেয়ে যাচ্ছিল। তারপর দেখা যায় ওরা যখন ওই রুমটার কাছে যায় লকটা খোলার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে সিকিউরিটি গার্ডরা চলে আসে আর এদিকে হান তো ধরা খেয়ে যাচ্ছিল। তখনই সেখানে আমরা মাইকে দেখতে পাই। মায় তো ছুটে চলে আসে আর এসে এমন ভাব করে যেন এটা ওর হাজবেন্ড, আর তারপর ও তো ঝগড়া করতে শুরু করে দেয়। হিয়ন আর ইউরা তো ধরায় পড়ে যাচ্ছিল। ওরা কোনো রকম ওদের সাথে ফাইট করতে শুরু করে দেয়। ইউরাও খুব ভালো ফাইট করতে থাকে। ওরা দুজন দুজনকে হেল্প করতে থাকে আর ওর সেখানে সমস্ত কিছুই ইউরা খুব ভালো করে করতে পারে। এদিকে আমরা দেখি যে মায়তোকে কিস করে বসে। হানকে কিস না করলে হয়তো ওরা ধরা খেয়ে যেত, তার জন্যই ওরা এমন কাজটা করে। তারপর আমরা দেখি ওরা ফাইট করতে করতে একটা লোক ওদেরকে ধরে ফেলছিল। ইউরা তখন লোকটার গলায় একটা ইনজেকশন লাগিয়ে দেয়। এতে করে লোকটা বেহুশ হয়ে নিচে পড়ে যায় আর ওদের রাস্তাটাও ক্লিয়ার হয়ে যায়। ওরা এবার ওই রুমের দিকে এগিয়ে যায়। হিয়ন তো ওই লকটাকে খুলে ফেলে আর তারপর ও তো রুমের মাঝখানে চলে যায়। সেখানে গিয়ে ওরা সত্যি একটা পিয়ানো দেখতে পায়। সেখানে ওরা এটা বাজানোর চেষ্টা করলে কোনোভাবেই এটা কাজ করতে থাকে না। আর এটা দেখে ওদের টিম লিডাররা সবাই তো অনেক মন খারাপ করে, কেননা ওদের কোনো কাজই তো পূর্ণ হলো না। এরপর আমরা দেখি যে হিয়ন তো এখানেই চুপ থাকে না। ও ভাবে যে এখান থেকে কিছু ইনফরমেশন ও অবশ্যই নিয়ে বের হয়ে যাবে। আর তারপর ও দোকানে একটা ল্যাপটপ দেখতে পাই। সেখানে ও সবকিছু অ্যাক্সেস নিতে গেলে ও তো নিজের সমস্ত ইনফরমেশন দেখে। ওর সমস্ত ইনফরমেশন আগে থেকে মায়ং জানতো যে ও একজন সিক্রেট এজেন্ট। এটা জানার পরে ও তো অনেক বেশি খারাপ লাগতে শুরু করে, কেননা এই ইনফরমেশন ওর টিমের থেকে হয়তো কেউ একজন দিয়েছে। ও তো ডাইরেক্ট টিম লিডারকে সন্দেহ করতে শুরু করে দেয়। তারপর আমরা দেখি ও তো সবকিছু নিয়ে নেয়, কিন্তু ইউরার সাথে আর কোনো কথা বলে না। মন খারাপ করে ও ওখান থেকে বেরিয়ে যায়। ইউরাও বুঝতে পারে না ওর কি হয়েছে। ওরা যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল তখন হিয়ন তো গাড়িটাকে থামাতে বলে, কেননা ওর মোটেও ভালো লাগছিল না। তারপর গাড়ি থেকে নেমে ও একা একাই হাঁটতে শুরু করে। টিম লিডারও বুঝতে পারে না ওর কি হয়েছে। এদিকে আমরা দেখি ইউরা তো ওই টিউনটার থেকে কিছু একটা বের করার চেষ্টা করে আর এখান থেকে ও বুঝতে পারে যে এই টিউনের মধ্যে কোনো একটা মূর্তির কথা বলা হয়েছে, যেটাকে সরালে একটা বড় রাস্তা বের হবে। ও তো এটা পাওয়ার সাথে সাথে তাড়াতাড়ি হিয়নকে ফোন করে, কিন্তু হিয়ন খুবই আপসেট ছিল, তাই তো ও ফোনটা রিসিভ করে না। ও কিছুতেই বুঝতে পারছিল না কে ওর সাথে এমন কাজ করছে। ইউরা তো ঠিকই ওকে খুঁজে বের করে ফেলে। ও একটা শপে ছিল আর তারপর ও তো এই সবকিছু ওর সাথে শেয়ার করে। তারপর আমরা দেখি ও তো যেন কোনো কথা ভালো করে শুনতেই চাচ্ছিল না। ও বলে যে আমরা একসাথে খাবার খেতে পারি, আর তারপর ওরা একসাথে খাবার খেতে যায়। সেখানেও ও এগুলো বেশি শুনতে চায় না। ও বলে আমার খুব কাছের মানুষ আমাকে ঠকাচ্ছে, আমি খুব তাড়াতাড়ি ওকে ধরে ফেলবো। আর এরপর ও তো এখানে আরো একটা কথা বলে যে আমি তোমার ছোটবেলার বন্ধু। এটা তো ফার্স্টে ইউরা বিশ্বাস করতে রাজি হয় না। তারপর ও এমন কিছু কথা বলে ও তো এবার বিলিভ করে যে সত্যি ওর ছোটবেলার বন্ধু হিয়ন। এটা জানার পরে ও তো অবাক হয়ে যায়। ও আরো অবাক হয় যে ওরা পাশাপাশি বাড়িতেই থাকে, কিন্তু কেউ এটা জানে না, শুধুমাত্র হিয়নই জানতো। এরপর দেখা যায় সে তো অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর কোনো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ওখান থেকে ও পালিয়ে যায়। ইউরা যখন ওখান থেকে চলে যাচ্ছিল পেছন থেকে হিয়ন তো ওকেই দেখছিল। ইউরা অনেক বেশি লজ্জা পেয়ে যায় আর ও কিছুতেই বিলিভ করতে পারছিল না সত্যি ওর ভালোবাসার মানুষ হিয়ন ছিল। কিন্তু হিয়ন তো এই বিষয়টা নিয়ে অনেক বেশি আপসেট ছিল। এরপর আমরা দেখি যে একটা কার্ড তো ওই পার্টি থেকে ইউরা নিয়ে এসেছিল, যেমনটা ওকে করতে বলা হয়েছিল। আর এই কার্ড ছিল এই কাউন্সিলিং রুমের একটা ছেলের। সে তো এটা খুঁজতে থাকে কিন্তু কোথাও খুঁজে পায় না। এরপর
এরপর আমরা দেখি ওখানে ইয়োনা আসে। আসলে ওই পার্টিতে ওকে যে একটি স্পেশাল কার্ড দেওয়া হয়েছিল এটা ইয়োনা দেখেছিল, তার জন্য ওকে অনেক প্রশ্ন করতে থাকে। তখন ছেলেটা বলে তোমার মায়ের কাছে গিয়ে তুমি সবকিছু জিজ্ঞেস করো। আর তারপর এটাও বলে দেয় যে রেজাল্ট আগে থেকেই তো সবকিছু ঠিক করা থাকে, এখানে ফার্স্ট সেকেন্ড বলে কোনো কথা নেই। এটা জানার পরে ও তো অনেক বেশি অবাক হয়ে যায়। আর তারপর ওখান থেকে ও যখন চলে যাচ্ছিল ছেলেটা ওকে আরো অনেক কথা শুনিয়ে দেয় যে তুমি এতটাও ট্যালেন্ট নও, তোমার মায়ের জন্যই তুমি আজ পর্যন্ত ফার্স্ট হয়ে আসছো। এদিকে মায়াও তো ইয়োরাকে অনেক আজে বাজে কথা বলতে থাকে। সে বুঝিয়ে দেয় যে সে বুঝে ফেলেছে যে ও সিক্রেট এজেন্টের সাথে কাজ করছে, আর ওকে তো সাবধান করে দেয় যাতে এমনটা ও না করে। এরপর আমরা দেখি মায়ংয়ের সাথে ওই ছেলেটা আর তার বাবা দেখা করতে আসে। তারপর ও তো বলে দেয় যে সবকিছু ইউরা জেনে গিয়েছে আর এটা ও নিজেই বলেছে, আর এই জন্য ছেলেটাকে অনেক মার খেতে হয়। ওকে ওয়াশরুমে নিয়ে গিয়ে মায়ং তো অনেক পেটাতে থাকে আর বলে তুমি এমন কাজটা কিভাবে করতে পারলে, আমার কাছে অনুমতি না নিয়ে কেন এই কাজটা করলে। এদিকে ইউরা তো নতুন রেজাল্ট শিট রেডি করতে থাকে, আর তখন সেখানে তো হিয়ন চলে আসে। ও রাতে একা একা কাজ করছিল দেখে ওর সাথ দেওয়ার জন্য ও এখানে চলে আসে, আর এতে করে ইউরার অনেক বেশি ভালো লাগে। এরপর আমরা দেখি ওরা দুজন মিলে আবারও ওই পার্টির সব ভিডিও দেখতে থাকে যাতে করে ওরা কোনো একটা ক্লু পেয়ে যায়। আর তারপর কাজ করতে করতে অনেকটা সময় ওদের পার হয়ে যায়। ওরা একসাথে অনেক ভালো সময় কাটাতে থাকে আর কথাও বলতে থাকে। এইভাবে কাজ করতে করতে দুজনে এক সময় এক পাশেই শুয়ে পড়ে আর দুজনেই ঘুমিয়ে পড়ে। আর ওরা দুজনই খুব ভালো সময় কাটাচ্ছিল। এরপর আমরা মাইকে দেখি মাই আর হান তো দুজন ডেট করতে থাকে। ওদের দুটো কিসের পর থেকে ওরা ডেট করে। এরপর আমরা দেখি হিয়ন তো ওর টিম লিডারের সাথে দেখা করতে চায় আর তার কাছে জিজ্ঞেস করতে থাকে যে আমার এই ইনফরমেশন ওখানে কে লিক করেছে। এটা শুনে উনি বেশ অবাক হয় আর বলে যে আমি এটা সত্যিই জানি না, কিন্তু হিয়ন তো ওকে অনেক কথা শুনিয়ে দেয়। তারপর আমরা দেখি ওদের ডিরেক্টর ওদেরকে ডেকে পাঠায় আর বলে তোমাদের এই কাজটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। এরপর আমরা দেখি মায়ং তো ইয়োনার কাছে যায় আর ইয়োনার কাছে গিয়ে বলে যে তুমি ভালো করে পড়াশোনা করো, কিন্তু ও তো বলে যে এত ভালো করে পড়ে তো আমার কোনো লাভ নেই, কেননা তুমি তো আগে থেকে রেজাল্ট ঠিক করে রাখো যে কে ফার্স্ট হবে। ওর মা তো বলে এগুলো নিয়ে তুমি ভেবো না। এরপর আমরা পাস্টের ঘটনা দেখি ও তো একবার আনার বাড়িতেও গিয়েছিল। ওর মা ওদেরকে কতটা ভালোবাসে এটা দেখে ওর অনেক খারাপ লেগেছিল, কেননা ওর মা কখনোই এরকম নর্মাল ভাবে ওদের সাথে বিহেভ করে না। এরপর আমরা ইউরাকে দেখি ইউরা তো প্রতিদিন রাত জেগে জেগে এই কাজগুলো করতে থাকে। ফার্স্ট সেকেন্ড এগুলো সে ঠিকঠাক করতে থাকে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যায় আর অনেক রাত হয়ে যায়। কাজ শেষ হয়ে গেলে ও তো হিয়নের সাথে দেখা করার জন্য ওর বাড়িতে যায়, কিন্তু সেখানে অনেক অন্ধকার ছিল। ও ভেতরে ঢুকলে সেখানে কাউকেই দেখতে পায় না। ও বারবার হিয়নকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর ও ওখানে একটা লোককে দেখতে পায় যে একটা ব্ল্যাক ড্রেস পরে দাঁড়িয়েছিল যার মুখটা ঢাকা ছিল। তারপর আমরা দেখি কিছুক্ষণ পর সেখানে হিয়ন চলে আসে। হিয়ন এসে ওখানে দেখতে পায় সবকিছু উল্টোপাল্টা করা, আর ওখানে ইউরা ফ্লোরে পড়ে আছে। এটা দেখে ওর তো অনেক বেশি চিন্তা হতে থাকে। ও তাড়াতাড়ি ইউরাকে হাসপাতালে নিয়ে যায়। ইউরার এরকম অবস্থা দেখে হিয়নের অনেক খারাপ লাগে। সবকিছুর জন্য হিয়ন নিজেকেই দায়ী করতে থাকে, আর ওর মনটা অনেক খারাপ হয়ে গেলেও তো কান্না করে আর বলে আমার জন্যই ওর আজ এই অবস্থা হয়েছে। এরপর আমরা দেখি ওর জ্ঞান ফিরে আসে আর টিম লিডাররাও ওখানে চলে আসে। ওর এমন অবস্থা শুনে সেও চলে এসেছে। এরপর আমরা দেখি যে হিয়ন তো ইউরার কাছে যায় আর সবকিছু জিজ্ঞেস করতে থাকে। তখন এখান থেকে ও খুব ভালো করে বুঝছিল যে লোকটা ওর ওই ডায়েরিটা নিতে এসেছিল। আর তারপর ও তো ওখান থেকে বেরিয়ে পড়ে, আর হানের মাধ্যমেও ও বুঝতে পারে এই কাজটা কে করেছে। ও রুমের মধ্যে গেলে সবকিছু ক্লিয়ার বুঝতে পারছিল এখানে কোথায় কি করা হয়েছে, আর ওর ডায়েরিটাও সত্যি ও খুঁজে পায় না। এরপর আমরা দেখি এই কাজটা তো করেছিল মায়ং, আর ওর সেক্রেটারি দিয়েই এই লোকটাকে ঠিক করা হয়েছিল। তারপর আমরা দেখি ও তো ওই ডায়েরিটা পড়তে থাকে, কিন্তু সেখানে ও কোনো গল্পই খুঁজে পায় না। এরপর মায়ং তো ওর মেয়েকে বলে খুব তাড়াতাড়ি তোমাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হবে,
তুমি এখানে আর পড়াশোনা করতে পারবে না, তুমি এখন থেকে বাইরেই পড়াশোনা করবে। এরপর আমরা দেখি যে ওর সেক্রেটারি ওই লোকটাকে নিয়ে একটা জায়গায় আসে। আসলে তাকে মেরে ফেলার জন্য তাকে তো অজ্ঞান করা হয়। এরপর তাকে একটা গাড়ির মধ্যে নিয়ে যাওয়া হয়, আর ওদেরকে খুঁজতে খুঁজতে হান আর মাইদো এখানে চলে আসে। কিন্তু এখানে আসার পর ওরা দুজন যখনই ফাইট করতে যাবে, কিন্তু ওরা তো ভালো ফাইট করতেই পারে না, বরং ওরা এখানে এসে ফেসে যায়। আর লোকটার সাথে ওদেরকেও বেঁধে ফেলা হয়। ওদেরকে একটা গাড়ির মধ্যে রাখা হয়, আর উপর থেকে কিছু একটা দিয়ে ওদেরকে চাপা দেওয়া হচ্ছিল। কিছুক্ষণ পর সেখানে তো আমাদের হ্যান্ডসাম হিয়ন চলে আসে আর ওদেরকে বাঁচিয়ে নেয়। এরপরে হিয়ন ও টিম লিডারের কাছে ফোন করে আর একটা অ্যাড্রেস দিয়ে বলে ওই লোকটাকে ওই অ্যাড্রেসে নিয়ে রেখেছে। আর তারপর ফোনটা ও রেখে দেয়। ও ভাবে হয়তো টিম লিডারই এখানকার ইনফরমেশন লিক করে। আর তারপর ওই বাড়ির সামনে ও দাঁড়িয়ে থাকে। ও ভেবেছিল রাতে হয়তো সে এখানে আসবে। তারপর দেখে যে টিম লিডার তো এখানে আসেনি। ও বুঝতে পারে আসলে এটা তার কাজ নয়। সে জানার পরেও যেহেতু কিছু করেনি। এরপর সে তো টিম লিডারকে ফোন করে আর সরি বলে আমি তোমায় সন্দেহ করেছিলাম। তখন লোকটা বলে আমি তোমায় মানুষ করেছি, আমি জানি তুমি আমায় সন্দেহ করছিলে, কিন্তু আমি আসলে ভিকটিম নই। আর তারপর আমরা দেখি ও তো মায়াংয়ের কাছে ডাইরেক্ট চলে যায়। তখন মায়াং বলে আমি আগে থেকেই জানতাম তুমি একজন এজেন্ট। তারপর ও তো বলে তুমি যা যা করেছো সবকিছুই আস্তে আস্তে ধরা পড়বে, আর এই গোল্ডও তুমি কখনোই পাবে না। এটা বলে ও তো ওখান থেকে চলে যায়। কিন্তু মায়াং তো অনেক জেদি ছিল, সে তো ওই গোল্ড নিবেই। তখন আমরা দেখি যে নিউজে দেখানো হয় ওই লোকটা তো পুলিশের কাছে সবকিছু স্বীকার করে নেয় যে মায়াংই তাকে এই কাজগুলো করতে বলেছে। মায়াংকেও পুলিশ স্টেশনে ডাকা হয়। আর সেখানে তো আমরা ডিরেক্টরকে দেখি। ওদের এজেন্টের এই ডিরেক্টর অনেক প্রশ্ন করতে থাকে, বলে তুমি খুব ভালোভাবে ফেসে যাবে। তারপরে যখন সে ওখান থেকে চলে যাচ্ছিল, মায়াঙ্ক তখন পাগলের মতো হাসতে থাকে, বলে আমি তোমাকে এই পজিশন দিয়েছি, আর এতদিন সবকিছু তুমি লিক করছিলে, তুমি ভেবো না যে তুমিও বেঁচে যাবে। এদিকে ইওনার মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। আর ওকে সান্ত্বনা দেওয়ার জন্য ওর কাছে ইউরা যায়। ইউরা ওকে দুটো ললিপপ দেয় আর ওর সাথে ফ্রেন্ডের মতো বসে কথা বলতে থাকে, যাতে করে ওর মনটা ভালো হয়ে যায়। এরপর আমরা দেখি যে স্কুলে ওদের একটা অডিটর আসবে। তার জন্য স্কুলের সব স্টুডেন্টরা মিলে রুমগুলো ভালো করে ক্লিন করতে থাকে। পুরো স্কুলটায় ওরা ভালো করে ক্লিন করে নেয়। এতে করে ওদের ফ্রেন্ডশিপ খুব ভালো মতো বেড়ে যায়। ওরা কোনো কিছু আর পার্থক্য রাখে না। পরদিন স্কুলে অডিটর চলে আসে। সে একজন লেডি ছিল। সে যখন ভিতরে ঢোকে সবাই তো অবাক হয়ে যায়। এটা তো মায়ং ছিল। মায়াংকে দেখা মাত্রই সবাই অবাক হয়ে যায়, কেউই খুশি ছিল না। মায়াং সেখানে আসার পরে সবাইকে এখান থেকে চলে যেতে বলে, শুধুমাত্র এখানে দাঁড়িয়ে থাকতে বলে হিয়নকে, বলে তোমার সাথে আমার কিছু স্পেশাল কথা আছে। এরপর সে তো ব্যাসটা টান দিয়ে ছিঁড়ে ফেলে আর বলে তুমি এই স্কুলে আর পড়তে পারবে না, কারণ তুমি একজন স্টুডেন্ট নও, তুমি একজন সিক্রেট এজেন্ট। আর এটা সবার সামনেই বলে দেয়। এরপর সবাইকে ওখান থেকে তাড়িয়ে দেয়। আর এরপর ওকেও তো স্কুল থেকে বের করে দেওয়া হয়। ওর তো অনেক বেশি খারাপ লাগে। এখানে ওর সবার সাথে ভালো স্মৃতি হয়ে গিয়েছে। এরপর ওরা যখন টিমে ফিরে আসে, ওরা তো আরো একটা শকিং নিউজ জানতে পারে, আসলে ওকে সাসপেন্ড করা হয়েছে। এটা জানার পরে ওর অনেক খারাপ লাগতে শুরু করে। হিয়নকে সাসপেন্ড তো মায়ংয়ে করেছে। ডিরেক্টরের সাথে হাত করে ও এরকম কাজ করেছে। ডিরেক্টর যাতে কাউকে কোনো কথা না বলে দেয়, ডিরেক্টরকে ও অনেক ধমকাতে থাকে, বলে যে তোমার তো আমি শেষ করে দেব। আরো ওকে তো অনেক মারধরও করে। মায়ং বলে আমি কোনো এভিডেন্স রাখতে পছন্দ করি না। এদিকে আমরা দেখি অ্যানা তো ওর ভাইকে ফোন করে আর স্কুলের সব ইনফরমেশন ওকে দিতে থাকে। ওরা যখন কথা বলছিল, পাশ থেকে ইউরা ওদের কথা শুনে ফেলে আর বুঝে ফেলে ওরা আসলে ভাই বোন। এটা জানার পরে ওর তো অনেক বেশি লজ্জা লাগতে শুরু করে। তারপর আমরা দেখি সাসপেন্ড করে দেওয়া সত্ত্বেও ওরা তো এখানে থেমে থাকে না। ওরা তো ওদের কাজ চালিয়ে যায়। যেভাবে হোক ওরা গোল্ড বের করবে। ওরা তো ওই মূর্তিটার কাছে চলে যায় আর ডেলিভারি ম্যান সেজে ইয়ন তো ওখানে চলে যায়। ইয়নকে ডেলিভারি ম্যান হিসাবে ভিতরে ঢুকিয়ে নেয় ইউরা। এরপরে ওরা ওই মূর্তিটাকে যখনই সরাতে যাবে, তখনই সেখানে হেড টিচার চলে আসে। সে তো এসে বলে তোমরা এখানে কি করছো? তখন ইউরা বলে ও আসলে ডেলিভারি ম্যান। তখন সে এই কথাগুলো
বিশ্বাস করতে রাজি হয় না, আর তারপরে বলে যে ওর মুখটা খুলো। কিন্তু ইউরা তো তার পিছনে গিয়ে ওর চোখটা ধরে ফেলে যাতে করে ওকে দেখতে না পায়, আর এতে করে হিয়ন ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। বাইরে ওর টিমের লোক আগে থেকেই দাঁড়িয়ে ছিল। ওরা গাড়িতে করে তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় যাতে করে কোনোভাবেই ধরা না পড়ে। এরপর আমরা দেখি হেড টিচার এই সব কথা মায়ংকে বলে কাল রাতে কি কি ঘটনা হয়েছিল। উনি তো খুব ভালো করে বুঝে ফেলে এটা কে ছিল আর এখানে কে এসেছে। সিসি ক্যামেরায় সবকিছু মায়ং দেখে ফেলে আর বুঝে ফেলে এখানে রাতে হিয়নি এসেছিল। আর এরপর সে তো ইউনাকে রেডি হয়ে যেতে বলে, কেননা খুব তাড়াতাড়ি ওকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। আর তারপর সে কিছু একটা প্ল্যানও করতে থাকে যেটা ইউরা বুঝতে পারছিল। পরদিন সকালবেলা আমরা দেখতে পাই একটা নিউজ ভাইরাল হয়ে যায় যে ওদের টিচার একটা স্টুডেন্টের সাথে প্রেম করছে। আসলে হিয়ন আর ইউরার নিউজটা খুব ভালোভাবে পাবলিশ করে দিয়েছে মায়ং, আর এমন ভাব দেখিয়েছে যেন সেই স্টুডেন্টের সাথে প্রেম করছে। ক্লাসরুমে সবাই ওকে নিয়ে অনেক হাসাহাসি করতে শুরু করে। আর তখনই সেখানে হিয়ন চলে আসে আর এসে বলে আমি একজন স্টুডেন্ট নই, আর বলে যে আমি একজন সিক্রেট এজেন্ট। আর এরপর নিজের আইডি কার্ডটা বের করে। আইডি কার্ডটা বের করে সবাইকে দেখিয়ে দেয় যে ও একজন সিক্রেট এজেন্ট, ও একটা কাজে এখানে এসেছিল আর ওকে এখানে আসতেই হয়েছিল। এরপরে হিয়ং তো বলে আমরা ছোটবেলা থেকে বন্ধু বলা চলে, আমরা লাভার নই। আর তখনই মায়ং এসে ওকে ওখান থেকে বের করে দেয় আর বলে এখানে আর কখনো এসো না। এরপর আমরা দেখি যে ইউরা তো ওকে থ্যাঙ্কস বলে, না হলে ওকে এখানে অনেক কথা শুনতে হতো আর ও অনেক লজ্জায় পড়ে যেত। এখানে আসার জন্য মায়ং তো অনেক বেশি রেগে যায়। তখন আমরা বাসের ঘটনা দেখি। রাতের বেলায় ও তো ফোন করে আগে থেকে বলে দিয়েছিল হিয়নকে এরকম ঘটনা হতে যাচ্ছে। আর তারপর স্কুল গেটেও ও তো হেল্প করেছিল স্কুলে ঢুকতে, কেননা সে এখানকার চেয়ারম্যানের মেয়ে ছিল, তাই তাকে কেউ কিছু বলতে পারতো না। আর তারপর সব কথাগুলো হিয়নকেও বলে দিয়েছিল। এই কথাগুলো যখন ওর মা জানতে পারে উনি অনেক বেশি রেগে যায় আর বলে তুমি আমার সাথে এমনটা কিভাবে করতে পারো। আর সে তো সাইকোর মতো আচরণ করতে থাকে। এরপর আমরা দেখি ওদের টিমের সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। তখন ওরা তো একটা বিষয় নিয়ে কথা বলে, ওদের আসলে একটা গ্যাংয়ের দরকার ছিল যারা গেটে ওদেরকে হেল্প করবে আর কাউকেই ঢুকতে দিবে না, কিন্তু এত বড় গ্যাং ওরা কোথায় পাবে। তখনই সেখানে ইউরার মা চলে আসে আর এসে বলে আমি তোমাদেরকে হেল্প করতে পারি। তখন আমরা দেখি সে তো লুকিয়ে লুকিয়ে একটা গ্যাংও চালাচ্ছিল, যেটা দেখে ইউরা অনেক বেশি অবাক হয়ে যায়। মায়ের এরকম রূপ সে আগে কখনোই দেখেনি, আর তারা সবাই ওদেরকে হেল্প করতেও রাজি ছিল। তারপর আমরা দেখি ওরা তো রেডি হয়ে যায় আর তারপর স্কুলের দিকে রওনা হয়ে যায়। সেখানে যাওয়ার পরে ওরা বলে ওদের তো এখানে একটা ওয়ারেন্টি এসেছে যার জন্য এখানে ওদের যেতেই হবে। মায়ংকেও ভিতরে যেতে দেওয়া হয় না, লোকজন বেশি থাকায় মায়ং কিছু করতেও পারে না, ওকে তো ফিরে যেতে হয়। এরপর আমরা দেখি হিয়ন তো ওই মূর্তিটার কাছে যায় আর তারপর যখন এই মূর্তিটাকে সরায় ওখানে ও একটা রাস্তা দেখতে পায়, যে রাস্তাটা অনেক দিন যাবৎ খোলা হয়নি। তারপর ও তো দরজাটা খুলে আর ভিতরে ও একটা সিঁড়ি দেখতে পায়। এরপর সিঁড়ি বেয়ে ও নিচে নেমে আসলে দেখে এখানে অনেকগুলো রুম আছে। আর তারপর ও ভিতরে যায়, গিয়ে সবকিছু দেখে ও বুঝতে পারছিল এখানে ওর বাবা অনেক কিছুই ক্লু রেখে গিয়েছে। হিয়ন খুঁজতে খুঁজতে ওখানে একটা বডি দেখতে পায়, একটা কঙ্কাল, আর তার হাতে একটা ঘড়ি ছিল, যেটা দেখে ও তো খুব ভালো মতো বুঝে ফেলে এটাই ওর বাবা ছিল। এই ঘড়িটা ওর বাবা ছিল, যেটা দেখে ও তো কান্নায় ভেঙে পড়ে, ওর অনেক খারাপ লাগে। ও ওখানে বসে পড়ে আর কাঁদতে শুরু করে। তখন আমরা দেখি মায়ং তো অনেকগুলো লোক নিয়ে এখানে চলে আসে আর ওদেরকে এখান থেকে চলে যেতে বলে। ওরা তো এবার জনসংখ্যায় কম পড়ে যায়, তার জন্য ওদেরকে ওখান থেকে চলে যেতে হয়। মায়ং তো ওই সিঁড়িটা দেখতে পেয়ে তাড়াতাড়ি ওখানে নেমে পড়ে আর তারপর সেখানে গিয়ে ও পাগলের মতো গোল্ড খুঁজতে শুরু করে, কিন্তু ওখানে কোনো প্রকার কোনো গোল্ডই ছিল না। সে যখন দেখে এখানে কোনো গোল্ড নেই সে পাগলের মতো করে আর ওখানে শুয়ে পড়ে আর কান্না করতে থাকে, যেটা দেখে তার সেক্রেটারি তাকে তুলে নেয়। হিয়ন তো ওর বাবার লাশটাকে নিয়ে বাইরে চলে আসে আর ওই ঘড়িটাকে ও বারবার দেখতে থাকে। তখন ওর ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়, ওর বাবা তো ওকে অনেক ভালোবাসতো।
হিয়ন ওর বাবার কঙ্কালের মাঝখান থেকে একটা বন্দুকের গুলি দেখতে পেয়েছে, যেটা দেখে ও খুব ভালো করে বুঝে ফেলেছে যে কেউ ওর বাবাকে গুলি করেছিল। এরপর ও তো এই গুলিটাকে ফরেন্সিক রিপোর্টের জন্য পাঠিয়ে দেয় যে এটা কার গুলি ছিল। এরপর আমরা দেখি ও তো ওর বাবার জন্য ফিউনারেল করে, আর সেখানে অনেকেই আসে ওর সান্ত্বনা দেওয়ার জন্য। ওর অনেক খারাপ লাগে, ও এতদিন জানতো ওর বাবা হয়তো ফিরে আসবে, কিন্তু এমন কিছুই হয় না। স্কুলের স্টুডেন্টরাও তো সেখানে চলে আসে আর ওর বাবার কাছে ফুল রাখে, যাতে করে ওর অনেক বেশি ভালো লাগে যে সবাই ওকে কতটা সাপোর্ট করে। আর তারপর ওখানে তো আমরা টিম লিডারকে দেখি, সে তো এসে বলে এটা কার গুলি সে জানতে পেরেছে। এদিকে মায়ং পাগলের মতো খাবার খেতে থাকে, কেননা সেটা কিছুতেই মানতে পারছে না যে সে গোলগুলো নিতে পারেনি। সে ভাবছে যে এই গোলগুলো হয়তো সবই হিয়ন নিয়ে নিয়েছে, তার জন্য সে এরকম পাগলের মতো আচরণ করতে থাকে। এরপর আমরা দেখি হিয়ন তো ইউরাকে বলে যে সে একা একাই সবকিছু লড়তে যাচ্ছে, সে তো এখন তার ডিরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছে। এটা বলে ও যখন চলে যায়, ইউরা তো অনেক টেনশনে পড়ে যায় আর টিমের সবার কাছে গিয়ে বলে দেয়। আর তখন ওরা ভাবে যে ও হয়তো একা একাই ফাইট করতে যাচ্ছে, তাই ওরা হেল্প করার জন্য তাড়াতাড়ি সবাই একসাথে বেরিয়ে পড়ে যে ওরাও ওকে হেল্প করবে। এদিকে ও তো ডিরেক্টরের কাছে চলে আসে আর তারপর তার কাছে জিজ্ঞেস করে যে সত্যি করে বলো আমার বাবাকে কে গুলি করেছিল, কেননা ওই গুলিটা তো তোমারই ছিল। তারপর আমরা দেখি যে ডিরেক্টরের সেক্রেটারিরা তো সবকিছু জেনে যায় যে তার বসের উপর অ্যাটাক করা হয়েছে, তার জন্য সিকিউরিটি গার্ডরা সেখানে তাড়াতাড়ি চলে আসে। তারা সবাই এসে ওকে ধরে ফেলে আর ওর পিস্তলটা ওর থেকে কেড়ে নেয়। এরপর আমরা দেখি ওদের হেল্প করার জন্য ওর টিমের মেম্বারগুলোও তো চলে এসেছে, ওরাও কোনো অংশে কম ছিল না। ওরা তো হিয়নকে বাঁচিয়ে নিয়েই যাবে, তার জন্য ওরা সবাই তো পাগলের মতো মারামারি করতে থাকে। আর এদিকে ইউরা তো ওকে বাঁচানোর জন্য সিঁড়ি ঘরের কাছে চলে যায়, আর তারপর সেখানে তো অনেক বড় স্প্রে নিয়ে ওদেরকে স্প্রে করে দেয় আর ওকে নিয়ে ওখান থেকে পালিয়ে আসে। ওদের মুখ একেবারে পাউডারে ভরে গিয়েছিল। তারপরে ওরা ওখান থেকে কোনো রকমে পালিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে, আর ওদের টিমের সবাই তো ওদেরকে হেল্প করে বাইরে বের হওয়ার জন্য। আর সবাই তো অনেক বেশি খুশি থাকে একসাথে কাজ করে। এরপর হিয়ন তো বলে তোমরা কেন ওখানে গিয়েছিলে, আমি তো একটা কাজের জন্য গিয়েছিলাম, আমি তোকে খুন করতে যাইনি। তখন ও তো বলে তুমিই তো আমাকে বলেছিলে তুমি একাই ফাইট করবে, তার জন্যই আমি এসে ওদেরকে বলে দিয়েছি। তারপর ও তো বলতে থাকে আমি ওখানে গিয়েছিলাম তার ফোনের সমস্ত অ্যাক্সেস নেওয়ার জন্য, আর যেটা আমি নিয়েও এসেছি। এরপর আমরা দেখি হিয়নের কাছে ফোন আসে, ওর বস তো ওকে ফোন করে, ডিরেক্টর ওকে ফোন করে দেখা করার কথা বলে। তখনই সেখানে মায়ং চলে আসে। মায়ং তো এসে ওকে অনেক কথা শোনায়, বলে খুব তাড়াতাড়ি গোলগুলো আমাকে দিয়ে দাও, আমি জানি তোমরা এই কাজগুলো করেছো। আর ওরা যখন কথা বলছিল এই সবকিছুই ও শুনতে পাচ্ছিল। তখন আমরা দেখি ওর ডিরেক্টর তো ওকে একটা কথা বলে, আর তখন আমরা পাস্টের ঘটনা শুনতে পাই। হিয়নের বাবা যখন ওই রাতে গেট থেকে বের হয়েছিল, সে বের হয়ে দেখতে পায় যে ওখানে ডিরেক্টর দাঁড়িয়ে আছে আর ওকে বলতে থাকে গোল্ডগুলো দিয়ে দাও। আর মায়ংয়ের কাছে ওকে তো নিয়ে আসা হয়। ওরা একটা রুটটপে আসে, সেখানে মায়ং ওর কাছে গোল্ডগুলো চাইতে থাকে। ওর বাবা তো বলে এই স্কুলে কোনো গোল্ড নেই, এগুলো সবই মিথ্যে কথা, কিন্তু সবাই মিলে ওকে মারতে থাকে। আর তারপরে আমরা দেখি যে ওকে তো গুলি করতে যাবে, তখনই ও তো গিয়ে মায়ংকে অ্যাটাক করে। আর ডিরেক্টর ওকে গুলি করতে গেলে মায়ং পিস্তলটা নিয়ে সেই গুলি করে দেয়। আসলে মায়ংই হিয়নের বাবাকে গুলি করে। হিয়নের বাবা কোনো রকম ওখান থেকে পালিয়ে যায়, আর তারপরে সেই সিক্রেট রুমটার মধ্যে সে চলে যায়। কেউই তাকে আর খুঁজে পায় না। আর তারপর সে তো ওখানেই বসে থাকে। সে মনে মনে ভাবতে থাকে সে মারা গিয়েছে, এটা তার ছেলে জানতে পারলে সে অনেক কষ্ট পাবে। তার জন্য ও জানতে পাক যে সে কখনো না কখনো ফিরে আসবে, আর তাই সে এখানেই বসে থাকে আর তার এখানেই মৃত্যু হয়ে যায়। হিয়ন এই কথাগুলো যখন শুনতে পায় ওর যেন মাথার উপর আকাশ ভেঙে পড়ে, ও তো অনেক কষ্ট পেতে থাকে। এরপর আমরা দেখি ও তো ডিরেক্টরের সাথে দেখা করতে যায়। তারপর আমরা দেখি ডিরেক্টর একটা জায়গায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে। হিয়ন ওখানে পৌঁছে যখন এই গাড়ির দরজাটা খোলে ও তো অবাক হয়ে যায়, কেননা কেউ একজন তাকে মেরে দিয়েছে।
হিয়ন খুব ভালো করে বুঝতে পারছিল এটা কার কাজ। আর তারপর ও যখনই খেয়াল করে ও দেখতে পায় ও নিচেই ফ্লোরে পড়ে আছে, কেউ একজন ওকে অ্যাটাক করেছে। পরদিন সকালবেলা ওর যখন চোখ খুলেও তো অবাক হয়ে যায়, ওর হাতে একটা ছুরি থাকে আর এমন ভাবে প্রমাণ করা হয়েছে যেন ওই খুন করেছে। হিয়ন খুব ভালো করে বুঝতে পারছিল ওকে তো রীতিমতো ফাঁসানো হচ্ছে, আর এটা কার কাজ এটা খুব ভালো করে ও বুঝে ফেলে। ততক্ষণে পুলিশ এসে ওকে ধরে ফেলে। হিয়ন রীতিমতো অবাক হয়ে যায় যে ওকেও কখনো এরকম পরিস্থিতির শিকার হতে হতো, আর তার জন্য ও একদম চুপচাপ হয়ে যায়। এরপর আমরা দেখি ওদের টিমের লোক তো সবাই হিয়নের বাসায় যায় আর কম্পিউটার থেকে সমস্ত এক্সেস নিয়ে নেয়। এরপর যখন ওরা পেন ড্রাইভে নিয়ে নিচ্ছিল তখন সেখানে পুলিশ চলে আসে, আর তারপর ওদের থেকে পেন ড্রাইভটা নিয়ে নেয় যাতে করে ওরা নিজের কাছে কোনো প্রমাণই রাখতে না পারে। তারপর আমরা দেখি ওদেরকে ওখান থেকে চলে যেতে বলা হয়, আর হিয়নের বাসায় প্রবেশটা একেবারে নিষেধ করে দেওয়া হয়, কেননা এখানে ইনভেস্টিগেট করা হবে। এরপর আমরা দেখি লোকটা ওই পেন ড্রাইভটা মায়ংকে গিয়ে দিয়ে দেয়, আর মায়ং তখন পেন ড্রাইভটা নিয়ে একটা চায়ের মধ্যে ফেলে দেয়, বলে এটা আর কোনো কাজের নেই, যাতে করে এটা নষ্ট হয়ে যায় সে এমনটাই করে। এদিকে আমরা দেখি হিয়ন চুপচাপ বসেছিল, আর তারপর ও খুব ভালো করে বুঝছিল পুলিশও তো মায়ংয়ের সাথে হাত মিলিয়েছে। কিছু সময় পরে সেখানে মায়ং চলে আসে আর বলে যে আমি বলেছিলাম যে আমার থেকে তুমি দূরে থাকো, কিন্তু তুমি এমনটা করনি। আর তারপর ওর কাছে জিজ্ঞেস করতে থাকে যে গোল্ডগুলো তুমি কোথায় রেখেছো। হিয়ন বলে আমি সত্যিই জানি না গোল্ডগুলো কোথায় আছে। আর তারপর ও তো বলতে থাকে যে তুমি যদি গোল্ডগুলো আমায় না দাও তাহলে তোমার ভালোবাসার মানুষকেও আমি ছাড়বো না। অর্থাৎ সে তো ইউরার কথা বলতে থাকে। তখন ও তো বারবার সাবধান করে দেয় যে যাতে সে ইউরার থেকে দূরে থাকে, কিন্তু সে তো কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়, আর ওর তো অনেক টেনশন বেড়ে যায়। এরপর আমরা দেখি পুলিশরা তো ওকে একটা সিক্রেট জায়গাতে নিয়ে যাচ্ছিল, তখন ও বুঝতে পেরে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে দেয় আর গাড়ির মধ্যে সবার সাথে ফাইট করতে থাকে। এক পর্যায়ে গিয়ে ওদের গাড়িটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়, আর সেখান থেকে খুব কষ্টে হিয়ন তো বেরিয়ে আসে। হিয়নের অবস্থা অনেক বেশি খারাপ ছিল, আর তারপর কোনো রকমে ও একটা বুথের কাছে যায়, আর সেখান থেকে ও ইউরাকে ফোন করে ওই লোকেশনে আসতে বলে। ইউরার তো অনেক টেনশন হতে লাগে যে হয়তোবা ও ওর কাছের মানুষকে হারিয়ে ফেলবে, তার জন্য ও তো লোকেশনটা ট্র্যাক করে নেয়, আর তাড়াতাড়ি ওর টিমের সবাইকে ইনফর্ম করে দেয় যে ওরা তাড়াতাড়ি যেন ওই জায়গাতে চলে আসে। ওর বস যখন এটা জানতে পারে তাড়াতাড়ি ওরা ওখানে বেরিয়ে পড়ে। টিম লিডারের অনেক তো টেনশন হতে থাকে, কেননা ও তার ছেলের মতোই ছিল। তারপর ওরা তাড়াতাড়ি ওখানে পৌঁছে যায়, আর তারপর আমরা দেখি ওরা একটা জায়গায় লুকিয়ে থাকে যাতে করে কেউ ওদেরকে খুঁজে না পায়। হিয়নের অবস্থা মোটামুটি ভালো হয়ে ওঠে, আর তারপর ওরা দুজন একসাথেই সময় কাটাতে থাকে, আর ওরা সারাদিন ভেতরেই থাকতো। এরপর আমরা দেখি ওদের টিমের সবাই তো তাদের সবকিছু চেঞ্জ করে ফেলে, গেটআপ চেঞ্জ করে ওরা এই বাড়িতেও চলে আসে শুধুমাত্র হিয়নকে দেখার জন্য। তারপরে মায়ের তো একটা ইনফরমেশন দেয়, বলে যখন ওই দিন ওর থেকে একটা পেনড্রাইভ নিয়ে নেওয়া হয়েছিল ও আরো একটা পেনড্রাইভ ও রক্ষা করেছিল, আর সবকিছুই ওর কাছে প্রমাণও রয়ে গিয়েছে। এটা জানার পরে ওরা অনেক খুশি হলেও ওখানে আবারও কতগুলো লোক চলে আসে, আর তাই ওরা তাড়াতাড়ি করে ওখান থেকে পালিয়ে যায়। উপর থেকে ওরা দুজন লাফ দেয়। লোকগুলো তো হিয়নকে তাড়া করতে থাকে, হিয়নও দৌড়তে থাকে, আর লোকগুলো ওর পিছু পিছু দৌড়তে থাকে। হিয়ন যেহেতু অসুস্থ ছিল ও তো ভালো করে দৌড়তেও পারছিল না, কোন রকম ও তো পালিয়ে থাকে যাতে করে ওকে ধরতে না পারে। এদিকে আমরা দেখি অনেক প্যারেন্টসরাই চলে আসে আর এসে বলে তারা তাদের বাচ্চাকে এই স্কুলে পড়াতে চায় না, কারণ প্রতিদিনই এই স্কুল থেকে একটা না একটা নিউজ বাইরে পাবলিশ হয়, আর তাই তারা তার বাচ্চাদেরকে ফিউচার নষ্ট না করাতে এখানে রাখবে না। এটা শুনে ও তো বলে যে ও এই বিষয়টাকে খুব তাড়াতাড়ি সলভ করে ফেলবে, কিন্তু মায়ংয়ের তো অনেক রাগ হতে থাকে। এদিকে আমরা দেখি যে ওদের তিনজনকে পুলিশ আটকে রাখে, আর হান তো এখানে এসেও সবার সাথে মজা করতে থাকে। টিম লিডার তো এবার একটু বিরক্ত হয়ে যায়। তারপর আমরা দেখি
ইউরা হিয়নকে ফোন করে আর ও কোথায় আছে এটা জানতে চায়। তখন ও বলে ও ঠিকঠাক আছে, কিন্তু ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই ওখানে একটা লোক চলে আসে, আর এই লোকটা আর কেউ নয়, সে ডিরেক্টরের সেক্রেটারি ছিল। সে তো ওই পেন ড্রাইভটাও নিয়ে আসে আর বলে আমি তোমাদের সবাইকে হেল্প করতে চাই, কেননা আমি আমার বসকে হারিয়েছি। আমি জানতাম সে খুব একটা ভালো মানুষ ছিল না, আর আমিও একজন সিক্রেট এজেন্ট, আর তাই আমি তোমাকে হেল্প করতে চাই। এরপর উনি তো হিয়নকে পুলিশের কাছে আবার ধরা দিতে বলে, আর ও ওই লোকটার সাথে একটা প্ল্যান করে, আর ও এমনটাই করে। ও ডাইরেক্ট পুলিশ স্টেশন যাওয়ার চিন্তা করে আর ওখানে চলেও যায়। সেখানে যাওয়ার পরে ও পেন ড্রাইভটা দেখায় আর বলে আমার কাছে সমস্ত প্রমাণ আছে। এরপর আমরা ইউরাকে দেখি। মায়াং ইউরাকে এই স্কুল থেকে বের করে দেয় আর বলে তুমি এখানে আর কখনোই আসতে পারবে না। ওর তো অনেক খারাপ লাগে, ও তো কান্না করতে থাকে। এটা আসলে ওর একটা ড্রিম জব ছিল। আর তারপর আমরা দেখি যে হিয়ন তো পুলিশদের কাছে সবকিছু দিয়ে দেয় আর বলে এই প্রমাণ পাওয়ার পরেও যদি আটকে রাখতে চাও তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে, কারণ মায়ং খুবই ডেঞ্জারাস। মায়ং ডিরেক্টরকেও মেরে দিয়েছে আর তোমাদেরকেও মেরে দিবে। তার কাজ শেষ হয়ে গেলেই সে কাউকেই ছেড়ে দেয় না। এটা জানার পরে ওদের মনেও ভয় ঢুকে যায়, আর ডিরেক্টরকে মেরেছিল আসলে মায়ংয়ের সেক্রেটারি। পুলিশগুলো ভয় পেয়ে গিয়ে হিয়নের সাথ দেয় আর বলে আমি তোমাদেরকে হেল্প করব। এরপর আমরা দেখি ও তো বলে তোমাদের আর কোনো উপায় নেই, তাই তোমাদের হেল্প করতেই হবে। এটা বলে ও ওখান থেকে চলে যাবে, তখনই ওর কাছে ফোন চলে আসে। স্কুল থেকে ওকে বারবার ফোন করা হয়। আর তারপর আমরা দেখি মায়াং তো সব স্টুডেন্টদের বলতে থাকে তোমাদের ফিস বাড়ানো হয়েছে। উনি আসলে ওদের মেন্টালি টর্চার করতে চাচ্ছিল, যাতে করে এখান থেকে ইউরা চলে যাবে, ওদের ব্রেনে এটা না থাকে। কিন্তু যখনই ও এই কথাটা বলে তখনই আমরা আনাকে দেখতে পাই। আনন্দ বলে এগুলো বাদ দাও, আমরা জানি ইউরা ম্যাডাম এখান থেকে চলে যাচ্ছে, আর তার জন্যই তুমি এমনটা করছো। এরপর স্টুডেন্টরা ইউরার জন্য তো ওখানে আন্দোলন করতে শুরু করে দেয়। ওরা সবাই ইউরাকে চায়, আর এগুলো শুনে ও তো পাগলের মতো হাসতে থাকে। প্রত্যেকেই তো ওরা ইউরাকে চাচ্ছিল। ওরা ইউরাকে অনেক ভালোবেসে ফেলেছে, কেননা সে টিচার হিসাবে খুবই ভালো ছিল। আর এগুলো নিয়ে ওরা আন্দোলন করতে থাকে। এখানে আমরা দেখি আনাও অনেকগুলো কথা বলে যে তুমি আমাদের স্কুল থেকে চলে যাও। এই কথাগুলো শোনার পরে সে তো কান আটকে রাখে। এরপর আমরা দেখি এগুলো যখন ওরা দেখে ওর অনেক ভালো লাগে যে স্টুডেন্টরা ওকে কতটা ভালোবাসে। আর ওই স্টুডেন্ট গুলাও ওকে দেখে অনেক বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে, আর তারপর ওকে ঘিরে ফেলে। এদিকে আমরা দেখি মায়ান একটা প্ল্যান করে আর বলে যে আমার মেয়েকে এখান থেকে বের করে নিয়ে চলে যাও। ওর সেক্রেটারি এমনটাই করে আর ওকে ওখান থেকে নিয়ে বের হয়ে চলে যায়। আর এদিকে হিয়ন তাড়াতাড়ি গাড়ি চালিয়ে ওর দিকেই যাচ্ছিল স্কুলের কাছে। আর তারপরে আমরা দেখি যে হঠাৎ করে উপর থেকে কিছু একটা পড়তে শুরু করে। সমস্ত পেট্রোল ওদের গায়ে ঢালা হতে থাকে। আসলে ওদেরকে মেরে ফেলার একটা প্ল্যান করে মায়ং। তারপর ও তো একটা আগুন নিয়ে ওদের সামনে আসে আর বলে তোমাদের সবাইকে আমি শেষ করে দিব, যারা কিনা আমার বিরোধিতা করবে। আর তখনই সেখানে হিয়ন চলে আসে। হিয়ন দৌড়তে দৌড়তে স্কুলের মধ্যে ঢুকে পড়ে আর বলে এগুলো বন্ধ করো। হিয়ন বলে তুমি যা চাও তাই হবে, কিন্তু এমন কাজটা করো না। এদিকে আমরা দেখি ইয়োনা এগুলো জানতে পারে আর তাড়াতাড়ি গাড়িটা ঘোরাতে বলে। ও তাড়াতাড়ি স্কুলের দিকে চলে যায় আর ওর মায়ের সামনে গিয়ে দাঁড়ায়, বলে এখানে আমিও আছি আর আমিও পুড়ে মারা যেতে চাই। যখনই সে তার নিজের মেয়েকে দেখে সে তো স্তব্ধ হয়ে যায় আর তারপর বলে যে তোমাদের কারোর কিছু হবে না। এটা বলে আগুনটা ও তো ফেলে দেয়। আর তখনই হিয়ন ওই আগুনটাকে তুলে নেওয়ার জন্য এগিয়ে যায় আর ওই আগুনটাকে ও তুলেও নেয়। আর মায়ং নিজেকে গুলি করতে যায়, কিন্তু হিয়ন ওকেও বাঁচিয়ে নেয়। আর তাই এখানে আর কারোরই লাশ পড়ে না। তারপর আমরা দেখি ওখানে তো পুলিশ চলে আসে। পুলিশ যেহেতু সবকিছুই আগে থেকে জানতো, তার জন্য মায়ংকে তো গ্রেপ্তার করা হয়। আর স্টুডেন্টরা সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর ওর সেক্রেটারিকেও গ্রেপ্তার করা হয়। কিন্তু হিয়ন অনেক বেশি ক্লান্ত ছিল।
হুট করে ওর মাথাটা ঘুরে যায় আর ও তো পড়ে যায়। ওর অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। তারপর ওদের টিমের সবাই ওকে হাসপাতালে নেয়, কিন্তু এই মুহূর্তে ও কিছু স্বপ্ন দেখে ওর বাবার। ওর বাবা ওকে প্রতিদিন একটা করে স্টার দিত। ওর বাবা বলেছিল এর মধ্যে একটা স্টার অনেক বেশি স্পেশাল, যেটা তোমার সবকিছু ঘুরিয়ে দিবে। তারপর ওর যখন জ্ঞান ফিরে ও দেখে ও হাসপাতালে। আর এরপর ও জানতে পারে ওদেরকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে, আর ওদের উপরে যত রকম অপরাধ ছিল সব মুছে নেওয়া হয়েছে। এরপর হিয়ন সুস্থ হয়ে গেলে ও তো সেক্রেটারির সাথে দেখা করতে যায় আর বলে সমস্ত সত্যটা স্বীকার করে নিতে, কিন্তু সে তো সত্য স্বীকার করতে রাজি হয় না। তখন ও বলে এতগুলো স্টুডেন্টের জীবন তুমি এভাবে শেষ করতে পারো না। তখন লোকটা বলে আমি যার নুন খেয়েছি আমি তার তো গাদ্দারি করতে পারি না, তার জন্য আমি কোনো কিছুই স্বীকার করব না। হিয়ন বারবার ওনাকে বোঝাতে থাকে, কিন্তু লোকটা কিছুতেই বোঝে না। তারপর কোর্টে ওনাকে নিয়ে আসা হয়। সাক্ষী হিসাবে নিয়ে আসলে লোকটা কি করবে বুঝতে পারে না, কিন্তু স্টুডেন্টগুলোর দিকে তাকিয়ে ওনার অনেক খারাপ লাগে। আর তারপর সে সমস্ত সত্যটা স্বীকার করে নেয় যে মায়ং তাকে দিয়ে কি কি করিয়েছে, আর এছাড়া মায়ং একটা সাইকো। এই কথাগুলো যখন ও বলে মায়ং তো অনেক বেশি রেগে যায়। কোর্টের মধ্যে সে তো ওকে অ্যাটাক করতে যায়, যেটা দেখে সবাই তো বেশ অবাক হয় আর তাকে ধরে ফেলে। এরপরে ওদের দুজনকে পুলিশ ধরে রাখে আর ওদের শাস্তি ঘোষণা করে। ওদের অনেক কঠিন শাস্তি দেওয়া হয়। মায়ং তো একেবারে স্তব্ধ হয়ে যায়। তার এই রূপটা তার মেয়ের সামনে আসবে সে কখনোই ভাবেনি। এখানে ইউনা অনেক বেশি কষ্ট পাচ্ছিল। মায়ের দিকে সে তো তাকাতেই পারছিল না আর কান্না করছিল। তারপরে ও তো ওর মায়ের সাথে দেখা করতে যায়। তারপর ওর মাকে বলে যে ও আর্ট করতে অনেক ভালোবাসে, যেটা ও ওর মাকে আজ পর্যন্ত বলে সাহস পায়নি। ও নতুন করে ওর জীবনটাকে আবার শুরু করবে, ভালো হতে পারলে যেন ওর সাথে দেখা করে, না হলে ও জানতে পারবে ওর কোনো মা নেই। এটা বলে ও তো ওখান থেকে যখন চলে যায় মায়ংয়ের অনেক খারাপ। মায়ং এখন খুব ভালো করে রিয়েলাইজ করতে পারছিল সে কি ভুল কাজটা করেছে। সে চুপচাপ ওখানে বসেই থাকে। এদিকে আমরা দেখি যে ইউরা তো এখানে পার্মানেন্ট হয়ে যায় আর সে অনেক বেশি খুশি থাকে, আর স্টুডেন্টরাও। আর ওদের সাথে দেখা করার জন্য হিয়ন আসে। হিয়নকে কেউ তো পাত্তাই দিচ্ছিল না, ইভেন ওর দিকে তাকাচ্ছিল না। এটা দেখে ওর অনেক খারাপ লাগে। আর তারপর বলে তোমরা ভালো করে পড়াশোনা করো। এটা বলে ও তো ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ও কিছু দূর গেলে বুঝতে পারে উপর থেকে একটা প্লেন ওর গায়ে এসে পড়েছে, যেটা একটা কাগজের প্লেন ছিল। ও ওই কাগজটাতে দেখতে পায় যে ওখানে থ্যাঙ্কস লেখা ছিল। তখন হাজারটা প্লেন ওর দিকে উড়ে আসে, আর যাতে লেখা ছিল আমাদের বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আর এই মোমেন্টে ও তো অনেক বেশি খুশি ছিল। আর এরপর আমরা দেখি ওরা তো একসাথে খাবার খেতে যায়। ওরা দুজন খুব ভালো সময় কাটাতে থাকে, আর ওদের এটা নিয়ে একটা আর্টিকেলও পেপারে ছাপা হয়। ইউরা তো এই কাহিনীটা নিয়ে একটা বইও লিখে ফেলে। আর এটার হিরো তো অবভিয়াসলি আমাদের হ্যান্ডসাম হিরো হিয়নই ছিল। আর ওরা খুব ভালো সময় কাটাতে থাকে একসাথে। এরপর হিয়ন তো ওর পুরাতন বাড়িটা ক্লিন করতে যায়। সেখানে যাওয়ার পরে ওর তো একটা কথা মনে পড়ে। ওর বাবা ওকে একটা স্পেশাল স্টারের কথা বলেছিল। ও তো ওখানে একটা স্টার দেখতে পায়। ওর বাবা বলেছিল এখানে খুব স্পেশাল কিছু জিনিস রয়েছে। এরপর ও তো ওখান থেকে ওই স্টারটাকে সরায় আর ওখানকার কার্ডটাও তুলে ফেলে। ও যখন এই কার্ডটা তুলে ও তো অবাক হয়ে যায়। এখানে সমস্ত গোল্ড বার রাখা আছে, যেটা দেখে ও অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে এই গোল্ডের জন্য কত কি হয়ে গেল, যেটা কিনা ওর নিজের বাড়িতেই ছিল। হিয়ন এই গোল্ডগুলোকে দেখতে পেয়ে হাসতে থাকে আর ভাবতে থাকে কত কি হয়ে গেল এই গোল্ড খুঁজতে গিয়ে। আর তারপর ও তো ওর টিম লিডারকে ফোন করে আর বলে ও তো কেসটাকে সলভ করে ফেলেছে। যে কেসটা ওরা পেয়েছিল ওটা তো কমপ্লিট হয়ে গিয়েছে। ও তো গোল্ড বার পেয়ে গিয়েছে। এরপর আমরা 1 বছর পরের ঘটনা দেখতে পাই। এখানে আমরা ইউরাকে দেখি ও তো ওই বইটাকে ছাপিয়ে ফেলেছে, আর ওই পিঙ্ক কালারের ইয়ারফোনের ওই মেয়েটার সাথেও ও দেখা করে। আর ও তো পার্মানেন্ট হয়ে গিয়েছে এই স্টুডেন্টকে ও বলার জন্যই ডেকেছিল। সেও অনেক বেশি খুশি হয়। এইদিকে আমরা দেখি যে
আনাদো সিক্রেট এজেন্ট হওয়ার জন্য ইন্টারভিউ দিতে আসে, আর ওর তো চাকরিটাও হয়ে যায়। ওর এটা ড্রিম জব ছিল, ও বাবা আর ভাইয়ের মতো এই জবটাই করতে চায়। এদিকে ইয়োনা তো আর্ট করতে থাকে, ওর একটা স্কুলও আছে যেখানে ও ছোট ছোট বাচ্চাদেরকে পড়ায়। ও তো অনেক বেশি খুশি হয় ওর ফ্রেন্ডের এই জবটা হয়েছে দেখে। এদিকে আমরা দেখি ডিরেক্টর হিসাবে টিম লিডারকেই সিলেক্ট করা হয়েছে, আর সে তো তার সেক্রেটারি হিসাবে ডিরেক্টরের সেক্রেটারিকেই রেখে দিয়েছে। আর ওরা সবাই তো অনেক বেশি খুশি থাকে। এরপর আমরা হান আর মাইকে দেখতে পাই। ওরা তো প্রমোশন পেয়েছে, আর ওরা তো একসাথে ডেটও করছে। অফিসে ওরা লুকিয়ে লুকিয়ে প্রেমও করে, যেটা কেউ বুঝতেও পারে না। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে যায়, আর এটা অবশ্যই ইউরার মায়ের রেস্টুরেন্টই ছিল। সেখানে সবাই অনেক বেশি খুশি ছিল। কিছুক্ষণ পর সেখানে তো হিয়নও চলে আসে। হিয়নেরও প্রমোশন হয়েছে, আর ওরা সবাই অনেক বেশি খুশি থাকে। ওরা একসাথে খাবার খাওয়া হয়ে গেলে ওরা দুজন বাইরে বেরিয়ে আসে। সেখানে আসার পরে হিয়ন তো ওকে প্রপোজ করে, আর ওকে একটা আংটি পরিয়ে দেয়। বলে, আমি তোমায় প্রপোজ করেছিলাম, ছোটবেলায় তুমি আমায় প্রপোজ করেছিলে, তাই আমি এখন তোমায় প্রপোজ করলাম। আর আংটিটা পেয়ে ও অনেক বেশি খুশি হয়ে যায়। আর ওরা খুব রিসেন্টলি বিয়ে করবে এমনটা সিদ্ধান্তও নিয়ে নেয়। ইউরা তো অনেক খুশি হয়ে যায়, আর ওকে তো হাগ করে। ওদের ছোটবেলার এই ভালোবাসাটার একটা সুন্দর পূর্ণতা পায়। এরপর আমরা দেখি যে হিয়ন্ত একটা স্কুলের টিচার হিসাবে থাকে। ওকে আসলে আবার এজেন্ট হিসাবে এখানে পাঠানো হয়েছে, আর ও এটা করতে এখানে চলে এসেছে। আর এই সুন্দর মোমেন্টে এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ড্রামাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ড্রামাটা ভালো লাগলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এইরকম নতুন নতুন ড্রামা দেখতে চাইলে চ্যানেলটার সাথেই থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।